গ্রীষ্মকালীন সবজি চাষের নতুন আরেকটা সূচনা আমার জমি থেকে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখানে চারাটা কিন্তু এই যে বসানো কমপ্লিট। এখন আমাদের এই চারাগুলোকে গ্রোথ দিতে হবে, খুব তাড়াতাড়ি যেন উপরের দিকে মাছা ধরে, এটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। কিন্তু পরিচর্যার কথা দুদিন বাদে দেবো। আজকে আপনাদেরকে দেব, দেখুন এই সময় গ্রীষ্মকালে যে সবজি চাষগুলো আমরা করি, বিশেষত মাচা জাতীয় ফসলের, এবং এইভাবে বেড করে যারা তৈরি করি, এবং গ্রীষ্মকালে এই যে মালচিং পাতা আছে, মালচিং এর বিকল্প হয় না। মানে কতটা ডিফারেন্স তৈরি হয় সাধারণ জমি আর মালচিংয়ে, সেটা যারা চাষ করেন তারা কিন্তু জানেন। তো সফলতা গ্রীষ্মকালীন সবজি চাষের এই মালচিং কিন্তু অনেকটাই আপনাকে নিয়ে আসতে পারে। আর আমার এখানে যে আপনারা এই যে চারাটা দেখছেন, এটা হচ্ছে ঝিঙের চারা। গরমকালে খুব ভালো দাম থাকে, গরমকালে দাম যেমন থাকে সেরকম কিন্তু চ্যালেঞ্জও থাকে, কঠিন বিষয় হয়ে পড়ে লতা জাতীয় ফসলের মাচাতে তোলা পর্যন্ত। তো প্রত্যেকটা পরিচর্যা তো আপনাদের সঙ্গে তুলতে থাকবো। তার আগে প্রথম আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই জমিতে চাষ, সার ব্যবস্থা, মোটামুটি 3টে ধাপে সার দিয়েছি, প্রত্যেকটা ধাপ তুলে ধরবো। তারপরে মালচিং, বেড করা, বেডের পরে মালচিং, তারপরে হচ্ছে চারা বসানো। প্রত্যেকটা পার্ট ভিডিও ক্লিপ করে তুলে রাখা আছে, তারপরে একসঙ্গে আপনাদের এখান থেকে সব ক্লিপগুলো জুড়ে আপনাদের সঙ্গে একটা পূর্ণাঙ্গ ভিডিও তুলে ধরছি। তো এই ভিডিওটা আপনারা এই কারণেই দেখবেন, যারা গ্রীষ্মকালীন সবজি চাষ করছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তাঁবুর নিচে যে মাটিটা রয়েছে, যার ভিতরে রয়েছে খাবার, যার উপরে দাঁড়িয়ে থাকবে এই গাছগুলো এবং মাচার দিকে ওপরের দিকে উঠতে থাকবে, ফলনটা নিশ্চিত করবে। এর মাটিতে আপনি কোন কোন সারটা দিয়েছিলেন, তো এই সার ব্যবস্থাপনা থাকবে এই ভিডিওতে। তারপরে বসানোর টেকনিকটা এখানে দেখাবো, তারপরে মালচিংয়ের এই মাপের পদ্ধতিটা দেখাবো। সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম আপনারা আসলেন, এই ভিডিওটার মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। কারণ গতবারেও আপনারা ঝিঙের ভিডিও দেখবেন, একদম এই জমি থেকে ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলে দেওয়া আছে। আর এই ভিডিওটা আপনি যদি দেখেন ঝিঙের, তাহলে আপনি মনে রাখুন শসা, করলা এবং ঝিঙের প্রায় একই টাইপের পরিচর্যা হবে। তো লতা জাতীয় গ্রীষ্মকালীন ফসলের জন্য আপনারা এই পরিচর্যা আমার সঙ্গে এরপরে ধাপে ধাপে কিন্তু এগিয়ে যেতে পারেন। আর আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব, আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে এই গ্রীষ্মকালে যে কঠিন সবজি চাষ হয়ে দাঁড়ায় আমাদের কাছে বিষয়টা, এটা আমরা আশা করি একটা সহজ পরিচর্যার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবো। তো আসুন ভিডিওর প্রথম পার্টে আপনাদের সঙ্গে তুলে ধরি মাটি তৈরি এবং সার ব্যবস্থাপনার কথা। মাটি যখন প্রথম চাষ দিচ্ছি তখন কোন সার দিচ্ছি, দ্বিতীয় ধাপে গিয়ে কোন সারটা দিচ্ছি, আবার তাঁবু পাতার আগে, মালচিং পাতার আগে কোন সারটা দিচ্ছি, সেটাই এবার দেখতে থাকুন। মাটি তৈরির প্রথম কাজ হচ্ছে জমি ভালোভাবে চাষে দেওয়া। এখানে কি দেখতে পাচ্ছেন, দেখছেন যে ট্রাক্টরে যখন চাষ হচ্ছে পিছনে ধুলো উঠছে। এই ধুলো ওড়া মানে আপনাকে তখন বুঝতে হবে যে মাটি সুন্দরভাবে শুকিয়েছে। ঝিঙে বলুন, উচ্ছে বলুন, করলা, শসা, প্রত্যেকটা ফসলের গাছের যে বৃদ্ধিটা হয় তার প্রথম শর্ত হচ্ছে সুন্দরভাবে মাটি শুকানো। দেখুন এখানে বলার কিছু নেই, প্রথমে টানা ফাল দিয়ে দুখানা চাষ দেওয়া ছিল, বেশ 10-12 দিন ফেলে রাখার পর রোটার দিয়ে ভালোভাবে এবার চাষ দেওয়া হচ্ছে। আমি রোটার ততক্ষণ দেবো যতক্ষণ মাটিটা সুন্দরভাবে গুঁড়ো হবে না, ততক্ষণ কিন্তু আমি চাষ দেবো। এখানে আমি 3খানার রোটারে চাষ দিয়েছি, 3খানাতে মনের মতন গুঁড়ো হয়েছে। এবার শুধু চাষ দিতে হবে, এর আগেই তো আপনার মাটিতে মিশিয়ে দিতে হবে সার। দেখতে পাচ্ছেন এখানে সার ছেটাচ্ছি। তো সার মাটিতে যেটা দিচ্ছি প্রথম অবস্থায় সেটা হচ্ছে 14-35-14, আর সঙ্গে হচ্ছে খোল। ঘরে যে খোলটা আছে সর্ষের খোল, সেটা মেশিনে ভালো করে গুঁড়ো করে তারপরে 14-35-এর সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার প্রথম কাজ। কিন্তু এরপরেও সার তো আরও বাকি আছে, সেগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এবার এই যে 14-35-এর কথা বলছি, আপনার এর পরিবর্তে 12-32-16 ব্যবহার করতে পারেন। এই দুটো সারই কিন্তু আমরা মাটিতে বেসাল ডোজ হিসাবে ব্যবহার করতে পারি। বাংলাদেশের চাষি ভাই আপনারা যেটা 10-15 আর 20 যে হারে আছে, 10-15-20-6 বোধহয় এসিআই ক্রপের রত্ন, সেটা আপনারা 30 কেজি দিয়ে দিতে পারেন। মাটি তৈরির সময় দানা সার ধীরে ধীরে রিলিজ করবে। আর খোল আপনারা অবশ্যই ব্যবহার করবেন, মানে বিঘাতে 25 কেজি 30 কেজি সুন্দর গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিন, কোনো সমস্যা নেই। গাছগুলো একদম ঝকঝকে হয়ে কিন্তু উঠবে, অনেক দিন ধরে ওর থেকে খাবার পাবে। আর যেহেতু মালচিং পাতবো গ্রীষ্মকালীন ফসল, সেই জন্য একবারেই আমরা মাটিতে সারটা একটু বেশি করে ধরে দেবো। আর শুধু কি এই জাতীয় সারগুলো, দেখুন 14-35-14 ভিতরে যে ফসফরাস আছে সেটা বিক্রিয়া করতে পারে বলে আমরা অনুখাদ্য সেগুলো আমরা এই মুহূর্তে দিইনি, এটা মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। পরে যখন ত্রিপল পাতবো তার উপর আমরা অনুখাদ্যগুলো
ছিটিয়ে তারপরে আমরা কিন্তু বেড করব, তাহলে বিক্রিয়াটা করবে না। তো দেখুন সেই অনুখাদ্যগুলো কী কী, ভিডিওর সঙ্গে থাকবেন, সবই কিন্তু দেখাবো ধাপে ধাপে। একটা সারও আমরা কিন্তু একটা খাদ্যও এড়িয়ে যাব না। এবার 2 দিন বাদে জমিতে এসে দেখতে পাচ্ছেন আবার ছেটাচ্ছি, সেটা হচ্ছে অনুখাদ্যর মিশ্রণ। এনপিকে ছাড়া বাদ বাকি যে খাদ্য উপাদানগুলো আছে যেগুলো গাছে ভীষণ জরুরি, তো সেই উপাদানগুলো এই মুহূর্তে জমিতে ছিটিয়ে দেবো, তারপরে বেড টানবো। তো বেড প্রথমে ছোট ট্র্যাক্টর দিয়ে টানার পর হাতে বেড টানা হচ্ছে সুতো টাঙিয়ে, যাতে সুন্দর করে লাইনটা সোজা হয়, তাঁবুটা পাতাতে মানে মালচিং পাততে আমাদের সুবিধা হয়। একদম সকাল সকাল মাঠে এসেছি, প্রস্তুতি শুরু। সুতো দেখুন এবার টাঙাবো, তারপরে কোদাল দিয়ে সুন্দর করে মাটি তুলবো। ওই তো তোমার ওই একদম আলে পোতার দরকার নেই, আলের অল্প একটু এই পাশে, এক হাতে এই পাশে, আধ হাতে এই পাশে। হ্যাঁ আরে গুঁড়ো ধান ভাঙানো কলে ভাঙায় না, অত থাকে না ভিতরে। হ্যাঁ, আগে ওই মাথাতে করতে করতে চল। এবার অনুখাদ্যর কথা বলি। এই যে বেডটা একদম ফাইনাল মাটি তুলে দেওয়া হচ্ছে, তার আগে ওপরে কিন্তু অনুখাদ্যটা ছিটিয়ে দেওয়া আছে। ছিটিয়ে দিয়ে তারপরে মাটিটা ড্রেসিং করে সমান করে দেব, তাহলে অনুখাদ্যটা আমার মাটির ওপরের লেয়ার দিয়ে কিন্তু থাকবে। শিকড়টা যখনই ছাড়বে তখনই কিন্তু অনুখাদ্যের সংস্পর্শে চলে আসবে। আর এনপিকে খোল মাটির সমস্ত জায়গায় তো সমানভাবে মেশানো আছে, শিকড় যখন বড় হবে সব জায়গা থেকে খাবারটা সংগ্রহ করতে পারবে। রাখবেন মালচিং যেহেতু পাতা যাচ্ছে, পাতা হচ্ছে, তাহলে এরপরে তো আমি নিচে আর এই বেডের মাটিগুলোতে আমি তো আর সার দিতে পারবো না। তো যখন বেডে আর সার দিতে পারবো না, সেই জন্য আমরা একটু সার ধরে দেব এবং হিসাব করে দেব। ম্যাগনেসিয়াম সালফেট এখানে 15 কাঠাতে আমি 2 কেজি দিচ্ছি, 15 কাঠাতে 2 কিলো, একবার একটু বেশি করে ধরে দিচ্ছি। ঠিক আছে, তো দুটো 2 কোম্পানি নিয়েছি। এখানে ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই দেবেন, তাহলে পাতাটা অনেক দিন ধরে সবুজ থাকবে। কারণ আপনারা জানেন ক্লোরোফিল যেটা আছে, মানে গাছের যে সালোক সংশ্লেষ যেটাতে করে, তার ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এই ম্যাগনেসিয়ামটা গাছের পাতাকে সবুজ রাখবে যেমন, তেমন অনেক দিন ধরে আপনার গাছের সালোক সংশ্লেষের হার বাড়াবে এবং গাছের চেহারা কিন্তু ভালো রাখবে। তো এই ম্যাগনেসিয়ামটা দেখুন, এটা কিন্তু ততটা ভালো না। কিন্তু এটা দেখুন, এর দানাটা আপনাদেরকে দেখাই, এর আগেও দেখিয়েছি। এই যে ম্যাগনেসিয়াম অবনী, একদম চিনির দানার মতো, এই দেখুন, দেখেছেন, সুন্দর একদম কালো। এই ম্যাগনেসিয়ামের সাথে আমরা অবশ্যই দেবো সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক 2 কিলো দেবো 15 কাঠায়, 33 শতকে আপনারা 3 কিলো দিতে পারেন সর্বোচ্চ। তো সব কিছুই একটু বেশি বেশি দিচ্ছি, কারণ এইটাই হচ্ছে শেষ দেওয়া। তো 33% আপনারা 21%ও 3 কিলো দিতে পারেন। আমি এটা 2 কিলো দিচ্ছি 15 কাঠাতে। মানে এর ভিতরে আছে সালফার। তো সালফার গাছের চতুর্থ খাদ্য উপাদান, মৃদু ফাঙ্গিসাইড। গাছের যেরকম বৃদ্ধি করবে গাছের খাবার, তেমন একটা ফাঙ্গিসাইড রূপে এটা কিন্তু কাজ করে। এটা 1 কিলো দিয়ে দিচ্ছি 15 কাঠাতে 1 কিলো। এই দেখুন কোয়ালিটি, সিনজেনটা তো সেখানে কোয়ালিটি তো থাকবেই। লাস্ট আর একটা উপাদান দেবো, সেটা হচ্ছে বোরন। 10.5% যে বোরনটা আছে সেটা দেবো 1 কেজি। এই হলো আমার 15 কাঠা জমির সারের হিসাব। আগে দিয়েছি 14-35-14 এনপিকে, তার সঙ্গে এই যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো সব দেওয়া হলো। আজকে এবার বেড টেনে দেবো, কালকে মালচিং দিয়ে ছাবো। তার আগে অল্প একটু বেডের মাপটা বুঝে নেই। আগে পুঁতিয়ে নিই আমি। এই যে পাটকাঠিটা আপনারা দেখছেন, এই পাটকাঠিটার মাপ হচ্ছে 1 হাত 4 আঙুল, 6 আঙুল মতো। 1 হাত 6 আঙুলের এই পাটকাঠির মাপটা নিয়ে উপরে বেড তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বেড, মানে টপটা থাকবে আমার 1 হাত 6 আঙুল, আর দুদিকে এরকম মাটিটা দেখবেন একটু নামানো আছে। পরে মালচিং যখন পাতবো ওই মাটিটা আমরা
ধরিয়ে দেব। এই মাপটা নেওয়ার কারণ হচ্ছে আমরা 4 ফুটের মানে 2 হাত 1 বিঘ 8 আঙুল মতো মালচিংয়ের আমার লেন্থ আছে। তাহলে তখন যখন এই মালচিং পাতবো মাঝখানটা আমি কেটে নেব, তাহলে আমার কভারেজটা কিন্তু ডবল হয়ে যাবে। মানে 2 হাত 4 ফুটের যে মালচিং পাওয়া যায় রোলটা, মাঝখান থেকে কেটে নেবেন। কেটে নিলে আপনার কিন্তু এই মাপের বেডটা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, মালচিং আপনি যে মাপের নিচ্ছেন তার থেকে মোটামুটি 8 আঙুল মতো আপনি চওড়া বেড করবেন। এই যে বেড করবেন, বেড করে নিয়ে তারপরে মালচিং পেতে আপনি টানা ধরাবেন। এখানে মালচিংটা কাটার কারণ হচ্ছে সামনে তো গরমকাল, একদম মানে ভীষণ গরম পড়বে। তো আমরা এই যে ঘন ঘন ড্রেন তৈরি হবে, মানে ওপরের টপ যদি আমার ছোট হয়, ঠিক না, যদি চওড়া কম হয়, তাহলে ড্রেনগুলো আমার ঘন ঘন তৈরি হবে। আর ড্রেন যখন ঘন ঘন হবে তখন মাঝখান দিয়ে জল দেবো দুদিক দিয়ে, আর এটা রসে একদম টোটালটা কিন্তু জলের কষ্ট পাবে না। মালচিংয়ের নিচে কিন্তু জল সুন্দরভাবে যাবে, মানে দুদিক থেকেই রস নিতে পারবে। আর যদি বেশি চওড়া হয় তাহলে কিন্তু আপনার মাঝখান পর্যন্ত রস পৌঁছাতে নাও পারে। এইটা মাথায় রেখে আমাদের এই মাপেরটাই করতে হয়। এখানে দেখছেন 2খানা বেড কমপ্লিট করা আছে, মানে ওপরটা লেভেল করে দেওয়া হয়েছে। তো এই দুটো বেড নিয়ে একটা মাচা তৈরি হবে, জোড়ায় জোড়ায় একটা মাচার নিচে দুটো বেড থাকবে। আর এই মাচার এই বেডের মাপ নিয়ে আপনি মাচাটা ওপরে দুদিকে 4 আঙুল 8 আঙুল করে বাড়তি করে মাচাটা তৈরি করবেন। দুটো বেডের মাঝখানে ফাঁকা রাখবেন 1 হাত মতো, কিন্তু এক জোড়া বেড পর এই যেটা দেখছেন এটা 1.5 থেকে 2 হাত ফাঁকা রাখবেন। কারণ ওখান দিয়েই তো হাঁটতে হবে, ওখানে ওষুধ দিতে হবে, ওখান দিয়ে ঝিঙে তুলতে হবে, করলা তুলতে হবে। সেই জন্য এক জোড়া পর হাঁটার ড্রেনটা প্রায় এই যে এইটা দেখুন 2 হাত মতো চওড়া রাখবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। ভিডিওটা বড় হচ্ছে একটু, কিন্তু কিছু বাদ রাখবো না, সেটা আপনাদের বলে দিই। দেখুন এই ড্রেনের মাটি যখন তোলা হচ্ছে মাঝখান দিয়ে একটা নালা মতো হয়ে আছে না বেডের উপর দিয়ে, খেয়াল করে দেখুন। এই যে আমি কিন্তু এখান দিয়ে লাস্টে আর একটা তাঁবু পাতার পর আগে, মানে মালচিং দেওয়ার আগে একটা কাজ করেছি। ডিএপি 1 বিঘা জমিতে 10 কেজি ওই ড্রেন দিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছ লাগানোর সাথে সাথে মজা কেমন বৃদ্ধি হয়। মানে ওই লেভেলটা দিয়ে যদি ডিএপি ফেলে যান, তারপরে মাটিটা ঢাকা পড়ে যাচ্ছে, চারাটা বসাচ্ছেন, শিকড় যখনই বসাবেন ডিএপির কাছাকাছি শিকড় পাবে, গাছ উপরে ঠেলে উঠবে। সাদা উপরে, হ্যাঁ ওই তো ওইভাবে। আগে মাটি দাও, ওইটা মাটি সরিয়ে আগে মাটি দিয়ে দাও। নিয়ে ধরি তুমি যাও, কথা বলে কথা শোনো, ভিতরে ধরো মাটি বলতে হবে না না, আগে দিয়ে নাও না, আগে ওইখানে মাটি চাপা দিয়ে তারপরে এই দুটো নিয়ে যাবা। মাটি চাপা দিলে তোমার টানতে হবে নাকি? এবং এই তাবু এই পাশেও যতটুক ছাড়া থাকবে এই পাশেও ততটুক ছাড়া থাকবে, একদম মিডিলে দিয়ে নাও। তাবুটা কাটিয়ে দিয়ে মাথা টান দাও, আর মাথা টান দাও, আর টান দে, টান দে। ওই কোনা, এই কোনা টান আগে, কোনা ধরে দিতে হবে। কোনা টান করো দুজনে, 2 মাথায় কোনা ধরো আগে, ধরে দিতে কোনা ধরে টান করো। এই মাথায় কম হয়ে গেল নাকি? এইদিক কম হয়ে গিয়েছে, রঙের দিকে আর একটু সরবে, সরা। হ্যাঁ এইবার মাটি দিয়ে দাও। মাটি দাও, আর একটু দাও, নাহলে ওই টান পড়লে উঠে চলে আসবে। ওই জন্যই তো কইছিলাম। কোনাখানে দিয়ে নিতে হবে। হ্যাঁ না, এবার দুজন ধরো, বাঁশ ধরে চলো, আসো। কোনাখানে দেবো না? হ্যাঁ এখন না, আগে টেনে নাও, ওই দিক চলো। হাওয়া নেই, কোনো সমস্যা নেই। কাছে নিছিস? হাওয়া হলে সমস্যা হয়, কাছে আছে তো। টানা দুজনে, একজন ছড়াইছিল আর একজনে মাথাতে টেনে ধরে রাখছিল। একটু নিচু করে। হ্যাঁ বাঁশ দেওয়ার সুবিধা দেখেছিস, কোনো সমস্যা নেই। এখানে আমার বেড আপনারা দেখছেন অনেকটাই লম্বা, 100 হাতের ওপরে একটা মাচা হবে। একদম কোনা ধরে, কারণ এমনি তাবু ছোট, কোনা ধরে একদম টান দিবা। ঠিক আছে, এবার বেড ভাঙো, আরো বেডের কোলে, আরো বেডে চলে আসো।
ও এটাই আগে আপনাদের বোঝাচ্ছিলাম যে একটু বেড যদি এক্সট্রা থাকে তাঁবুর থেকে তাহলে আপনার মাটি ড্রেন থেকে আর নিতে হবে না, ওই বেডের কোনাটা ভাঙতে ভাঙতে তাঁবুর উপরে ফেলতে ফেলতে চলে যাবেন, খুব তাড়াতাড়ি আগাবে। তো এইভাবে আমি প্রতি বছর মালচিংটা পাই। আর মালচিংয়ের সুবিধায় প্রথম দিকে একটু কষ্ট মনে হলেও যে এই ঝামেলাটা প্রথমেই, তারপরে কিন্তু আর কোনো ঝামেলা নেই। ড্রেনতে যে ঘাসগুলো বার হয় শুধুমাত্র যে প্যারাকুয়েট পোড়া Final যখন বেড হবে করা হয়, এই অবস্থা আর হবে। উপরে ছিদ্র করে চারাটা বসানো হয়। বেডটা সেটা যদি আগে একটু থেকে দেখবেন এরকম আপনারা। একটু চওড়া না করতাম তাহলে দুপাশ থেকে এরকম মাটিটা দিতে পারতাম না। তাঁবুর কোনাগুলো একদম লক হয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে আমরা এই গাছগুলো তখন ছিদ্র করে বসিয়ে দেবো। এবার আপনারা দেখবেন এই যে চারাটা আছে, এই চারাটা বসালাম কিভাবে, চারাটা তৈরি করা, তারপরে কিভাবে এখানে বসিয়েছি সেটা আপনাদের সঙ্গে অল্প একটু তুলে ধরবো। এবার আপনারা রোপণ দেখছেন, খেয়াল করে দেখুন 3-4টে করে ড্রেনে একদম জল ছেড়ে, মানে ড্রেনটা ভরে দিচ্ছি, ধীরে ধীরে জলটা টানবে ভিতরে রসবে। কিন্তু এই মাঝে যেখানে চারা বসাবেন সেখানে সাথে সাথে কিন্তু আপনার মাটিটা নরম হবে না। শুকনো মাটিতে চারা বসাতে লাগবে না, গেলে এদিক শিকড় জল উঠে ছিঁড়তে গিয়েছে পারে, একদম। যে কারণে কি করছি, গ্লাসে করে বা মগে করে ওই ছিদ্রের ভিতরে প্রথমে 3-4 মগ জল দিয়ে মাটিটা নরম করে নিচ্ছি। বা একজন জল দিতে দিতে যাবেন, একটু আগে দিলে ভালো হবে, নরম হয়ে থাকবে, আঙুল দিয়ে ওই কাদা মতো হয়ে থাকবে, সরিয়ে তারপরে গ্লাস থেকে চারাটা বের করে বসিয়ে দেবেন। এটাই সব থেকে সেফ হবে, আর একবারে গোড়াতে জলও পেয়ে যাবে। লাগাবার জল না দিলে সেট হবে না তো। ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপরে যে পরিচর্যাগুলো থাকবে, যে আমাদের বুস্টার ডোজটা দেবো গোড়াতে গাছটা উপরের দিকে তোলার জন্য, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভালো লাগে চাষিবাদের কাছে একটা শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।